সো জিওমেট্রিক্যাল অপটিক্স টু বি কন্টিনিউড ছিলই, কিছু বলার নেই। জিওমেট্রিক্যাল অপটিক্সে রিফ্লেকশন হয়ে গেছে, এবারে রিফ্র্যাকশন চলছিল। রিফ্র্যাকশনের আমরা বেসিক জায়গাটা করে ফেলেছি, জেনারেল স্নেলস ল বা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখেছি। আজকে দুটো পার্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। একটা হলো রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ, এই দুটোর মধ্যে রিলেশন, আর বেসিক ইকুয়েশনস অফ প্রিজম। তাই তো প্রিজম অবশ্য এখানে শুধু বেসিক আইডিয়াটাই তৈরি করতে হবে। তোমাদের যেটা প্রিজমের আসল জায়গা কাজে লাগবে সেটা হলো ডিসপারশন। এনিওয়ে, আমরা দুটো খুব ছোট্ট জায়গা আগে দেখে যেটা আমাদের কাজে লাগবে। ধরো এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা খুব ছোট, ভেরি স্মল, এন্ড দিস ওয়ান ইজ এইচ, এটা এ বেস। So this one is root under a square plus h square. Now, if h is very small as compared with a, then it can be written as a also. জানো সবাই, তবু একবার দেখিয়ে নাও, এটা যেহেতু এখানে খুব কাজে লাগে। সো তুমি এটাকে ধরে নিতে পারো যে এটা a রেডিয়াসের একটা আর্কের লেন্থটা হলো h, তাই না? Now if theta is measured in radian, then theta equals to কত লেখা যেতে পারে? It is length of arc by radius a. But h height a, এটাকে যদি বেস ধরো, then it can be written as tan theta also, তাই না? And h hypotenuse-টাকে যদি a ধরো, তাহলে এটাকে লেখা যাবে sin theta, তাই না? তাহলে থিটা স্মল মেজার্ড ইন রেডিয়ান, সেক্ষেত্রে থিটার জায়গায় আমার সুবিধা মতন কোথাও সাইন থিটা, কোথাও ট্যান থিটা বসিয়ে নিতে পারবো, বা সাইন থিটার জায়গায় কোথাও ট্যান থিটা বা কোথাও থিটা বসিয়ে নিতে পারবো। এটা এক নম্বর। আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে ধরো এখানে একটা ইন্টারফেস আছে, বিভেদ তল। এখানে কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট থেকে লাইট রে পারপেন্ডিকুলার ভাবে বেরিয়ে আমাদের চোখে এসে পৌঁছেছে। এখানেও অবজেক্ট আছে, কি এটা ভালো করে বোঝা। হ্যাঁ, এই পয়েন্ট থেকে লাইট রে এখানে এসে পৌঁছেছে, সিম্পল জিনিস, অসুবিধা কি আছে? আমরা অবজেক্টটা কোথায় দেখব? অবজেক্টটা কোথায় দেখব? না এক্সাক্ট পি পজিশনেই দেখব। বুঝতে পেরেছো তো? কেন বলো তো? তার কারণ হলো এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? 0 ডিগ্রি। তাহলে লাইট রের কি কোনো ডেভিয়েশন হলো? একদমই না। যদি লাইট রের ডেভিয়েশন না হয়, তাহলে রিয়েল পজিশন অফ অবজেক্ট এন্ড পজিশন অফ ইমেজ উইল বি সেম। যদি ডেভিয়েশন না হয়, তাহলে যেখানে অবজেক্ট আছে সেখানেই ইমেজটা দেখবে। তাহলে রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের প্রসঙ্গটা আসলো কোথায়? তাই না? এই ছোটখাটো জিনিসগুলো আমাদের খুব কাজে লাগে। আমরা এমনি ডেরিভেশন যেগুলো আছে সেগুলো সব করতে পারি, কিন্তু খুব ছোটখাটো কনসেপ্ট আমাদের খুব কাজে লাগে। একটু পরিষ্কার করানো, দেখো পারপেন্ডিকুলার ভাবে, একদম পারপেন্ডিকুলার ভাবে লাইটে যেটা গেছে, সেই লাইটের সংখ্যা কতগুলো হতে পারে? কতগুলো হতে পারে? ইট ম্যাক্সিমাম 1, তাই না? একটা লাইট রে দিয়ে কখনো ইমেজ কনস্ট্রাকশন হয়? বা আমাদের চোখে কি একটা মাত্র লাইট রে কখনো ঢুকতে পারে, পৌঁছতে পারে কোনো অবজেক্ট থেকে? নট নেক্সট টু ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। আমাদের চোখের যে প্রজেক্টেড এরিয়াটার মধ্য থেকে লাইট রে ঢোকে, সেই প্রজেক্টেড এরিয়াটা যথেষ্ট বড়, মানে লাইট রে রেসপেক্ট। বুঝতে পেরেছো? তাহলে একটা লাইট রে কখনো ওই এরিয়ার মধ্য থেকে ঢুকে গিয়ে ইউলো স্পটে গিয়ে পড়তে পারে না। ইউলো স্পটে না পড়লে ইমেজ তৈরি হবে না। তাহলে কোনো অবজেক্টের ইমেজ তৈরির সময় অনেকগুলো লাইট রে গিয়ে ওই চোখের মধ্য থেকে রিফ্র্যাক্টেড হয়, থ্রু লেন্স ইমেজ ফর্ম করে। এই অনেকগুলো লাইট রে যদি অবজেক্ট থেকে বেরিয়ে আমাদের চোখে পৌঁছয়, তাহলে কি অনেকগুলো লাইট রে পারপেন্ডিকুলার ভাবে কোনো সারফেসের উপর পড়তে পারে? ভেবে দেখো।
পারে পারে না। সেই জন্য যে লাইট রেটা আমাদের চোখে এসে পৌঁছতে পারে সেই লাইট রে সবসময় পারপেন্ডিকুলার ভাবে পড়তে পারে না। অর্থাৎ ইন দ্যাট কেস দেয়ার মাস্ট বি সাম অ্যাঙ্গেল। যদিও আমি পারপেন্ডিকুলার ভাবে সারফেসের দিকে তাকাই, আমি একটা সারফেসের দিকে পারপেন্ডিকুলার ভাবে তাকালেও ওই সারফেসের থ্রু যতগুলো লাইট রে আমার চোখে এসে পৌঁছেছে সবকটা লাইট রে পারপেন্ডিকুলার ভাবে আমাদের চোখে এসে পৌঁছবে না। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে যে লাইট রে গুলো যাবে সেই লাইট রে গুলো খুব সামান্য অ্যাঙ্গেল যদি হয়, খুব সামান্য, ধরো এইভাবে লাইট রেটা সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল যদি দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হতো, বাট এটা যদি ডেন্সার মিডিয়া হয় μ1, এটা যদি μ2 হয়, এটা যদি কম্পারেটিভলি রেয়ারার মিডিয়া হয়, তাহলে ইট মাস্ট শিফট অ্যাওয়ে, দূরে সরে যাবে। তাই না? এদিকেও যদি আমি কোন একটা লাইট রে নিই, নাও নিতে পারি, অসুবিধা নেই, আলটিমেটাম উইল বি সেম, তাহলে এটাও যে পাথ ধরে যাওয়ার কথা ছিল তার থেকে ডেভিয়েটেড হবে কিনা? তাই না? তাহলে এখানে আমি যদি চোখের পজিশনটা ধরে নিই, এত বড় চোখ নয়, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, তাহলে এক্ষেত্রে যে লাইট রে গুলো চোখে গিয়ে পৌঁছেছে সেই লাইট রে প্রত্যেকটাই অ্যাঙ্গুলার ডেভিয়েশন হবে। এই অ্যাঙ্গুলার ডেভিয়েশন হয়েছে বলেই ইট অ্যাপিয়ার্স টু ইমার্জিং ফ্রম দিস পয়েন্ট। আমার মনে হবে যে অন্য কোনো পয়েন্ট থেকে লাইট রে গুলো বেরিয়েছে। বুঝতে পেরেছো তো? যদি পারপেন্ডিকুলার ভাবে এই সমস্ত লাইট রে গিয়ে চোখে পৌঁছতো তাহলে এই পজিশনটা কোনোভাবে আসতো না। অর্থাৎ রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথ এই রিলেশনটা আসবে। বোঝা গেছে? এনিওয়ে, ধরো এই ডিসটেন্সটা d dash, that is apparent depth, and this distance is d, it is real depth. এবার আমরা রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের মধ্যে একটা রিলেশন বের করতে পারবো। একদম পারপেন্ডিকুলার ভাবে গেলে বের করতে পারতাম না। বোঝা গেছে? এই কনসেপ্ট গুলো তোমাদের ছোটখাটো কনসেপ্ট মনে হতে পারে, বাট এগুলো খুব কাজে লাগে। অনেকের এই জায়গাগুলোতে অসুবিধা থাকে, তারা ম্যাথমেটিক্যালি স্ট্রং, অনেক জায়গার কনসেপ্ট তৈরি হয়ে যায়। এনিওয়ে, আমি এই যে ছবিটা আছে এই ছবিটাই একটু বড় করে আঁকছি, একটা সাইডের ট্রায়াঙ্গেল আঁকলেই যথেষ্ট। ধরো একটা সাইডের আমি শুধু এই ট্রায়াঙ্গেলটা ড্র করছি, দিস ওয়ান। এই পজিশনটা ছিল P, এন্ড এখানে নরমাল এঁকেছিলে, লাইট রে এরকম স্ট্রেট যাওয়ার কথা ছিল, ইন্টারফেস দিয়ে এদিকে বেরিয়ে গেছে, তাই তো? এটাকে যদি বাড়িয়ে দাও then it will be P dash. P dash is apparent position, that is image, এটা ছিল D, and this one is D dash। তাই না? নাম দিয়ে দিই, নাম না দিলেও চলে, আমি এখানে I নাম দিই, এটা R, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটার ধরো μ1, এটার μ2, where μ1 is greater than μ2 obviously, and if this angle be R, এই অ্যাঙ্গেলটা আর হবে, এই এন্টার অ্যাঙ্গেল আর হবে, this angle will be R also, and this angle is I, simple, তাই না? এই ডিসটেন্সটা আমি x ধরে নিচ্ছি সুবিধার জন্য। এখন দেখো, অ্যাকর্ডিং টু স্নেলস ল, sin I by sin R, it can be written as μ2 by μ1, তাই না? It is actually 1 by μ। কেন 1 by μ লিখলাম দেখো তো? তার কারণ হলো এটা ডেন্সার মিডিয়া। আমরা ইউজুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেগুলো লিখে এসেছি এতদিন ধরে, সেটা হলো রেয়ারার মিডিয়া রেসপেক্টে ডেন্সার মিডিয়া, তাই না?
তাহলে এই মিডিয়ার রেসপেক্ট এই মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো মিউ। বুঝতে পেরেছো? এই মিডিয়ার রেসপেক্ট এই মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো অ্যাকচুয়ালি mu1 বাই mu2। সো ইট ইজ অ্যাকচুয়ালি 2mu1। আমরা এটাকেই এতদিন মিউ হিসেবে লিখে এসেছি। রেয়ারার মিডিয়ার রেসপেক্টে ডেন্সার মিডিয়া। ভালো করে বুঝবে বিষয়টা। সো এবারে সাইন আই বাই সাইন আর, এটার ভ্যালু বসানোর সময় এই ইকুয়েশনটার হেল্প নাও। সাইন থিটার বদলে কত লিখতে পারতে? tan থিটা। সো আই উইল রাইট ডাউন tan i বাই tan i, tan i by tan i, it is equals to mu2 by mu1, it is equals to mu, that is tan i এর রেসপেক্টে tan নিচ্ছ, that means x by d, তাই না? সরি, it is 1 by mu, x by d by x by d dash, it is equals to mu2 by mu1 equals to 1 by mu। তাহলে রিলেশনটা কি দাঁড়ালো দেখো, d dash by d it is equals to 1 by mu equals to mu2 by mu1। তুমি যে কোনো একটা রাখতে পারো, তাহলে d dash equals to কত হবে? d by mu, or it can be written as d mu2 by mu1। এই রিলেশনটা আমাদের এখানে কাজে লাগে। বোঝা গেছে? আরেকটা জিনিস কাজে লাগবে, দ্যাট ইজ শিফট। ভার্টিক্যাল কতটা উঠে গেছে, দ্যাট ইজ pp ড্যাশ। এখন শিফট pp ড্যাশ, it is equals to d minus d dash, it is equals to d minus d by mu, it is equals to d into 1 minus 1 by mu। ঠিক আছে? এটাকে তুমি 1 minus mu2 by mu1 ও লিখতে পারো। হ্যাঁ, তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়িয়ে যাবে, it can be written as d into mu1 minus mu2। এনিওয়ে, এই ইকুয়েশনটা আমাদের অনেক সময় কাজে লাগবে, শিফট, ভার্টিক্যাল শিফট। is this one। ঠিক আছে? তাহলে আমাদের এই যে রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ, তাদের মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম বলেই ছেড়ে দিলে হবে না, আরেকটা জিনিস একটু দেখে নিতে হবে। আমি এই ছবিটা মুছে দিলাম, দেখো শুধু এই জায়গাটুকুনি পরিষ্কার করে দিয়েছি। এই যে ইকুয়েশনটা পেয়েছো ভার্টিক্যাল শিফট, আমি যদি ডেপথটাকে d না লিখে t লিখি, দেন ভার্টিক্যাল শিফট s ভার্টিক্যাল, it can be written as t into 1 minus 1 by v। ঠিক আছে? খেয়াল করে দেখো তো ল্যাটারাল শিফটের ইকুয়েশন কি ছিল? if angle is very small, then lateral shift it was ti into 1 minus 1 by v। ভালো করে খেয়াল করে দেখো, ল্যাটারাল শিফটের কেসে i যদি 0 হয় তাহলে ল্যাটারাল শিফট 0 হয়ে যাবে, তাই না? দুটো ইকুয়েশন অনেক সময় অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে। ল্যাটারাল শিফট মিন্স প্যারালালি কতটা সরে গেছে লাইট রে, আর ভার্টিক্যাল শিফট মিন্স টুয়ার্ডস দ্য সারফেস কতটা সরে গেছে। এই দুটো শিফট কিন্তু ডিফারেন্ট, এটা পড়ার সময় মাথায় রাখতে হবে। বোঝা গেছে? তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের। এবারে রিফ্র্যাকশন এর আর যে জায়গাটা বাকি আছে, দ্যাট ইজ প্রিজম। তাহলে এবারে একটু প্রিজমটা দেখে নিতে হবে। প্রিজম অ্যাকচুয়ালি এটা তো 3D শেপ, তাই না? 3D শেপ, বাট বোর্ডে তো 2D ছাড়া আঁকা সম্ভব নয়। তাহলে আমাকে আগে এই 3D শেপের মধ্যে কোথায় 2D টা লুকিয়ে আছে সেটা দেখে নিতে হবে। আমি একটা প্লেন দিয়ে এই প্রিজমটাকে কেটে নিলাম, ঠিক আছে?
এই প্লেনটা দিয়ে প্রিজমটাকে কেটে নিলে প্রিজমের যে ইফেক্টিভ সারফেসটা আমাদের এখানে কাজে লাগবে বা যে ফেসটা আমাদের কাজে লাগবে এটা 2D ফ্রেমে আছে। তাই তো ভালো করে দেখো, এই ফ্রেমটা 2D ফ্রেমে আছে এবং 2D ফ্রেমে প্রিজমের যে সেকশনটা কাজে লাগবে দ্যাট ইজ নাথিং বাট এ ট্রায়াঙ্গেল, তাই না? এটা একদমই একটা ট্রায়াঙ্গেল। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি, এই ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, না আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? আমি সমদ্বিবাহু ত্রিভুজটাকে সমবাহু বানালাম না, মানে আইসোস্কেলিসে না আইসোস্কেলিসে, এটা আমি যদি ইকুইল্যাটারাল বানাই, বানানো যেতে পারে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ওয়ান কাইন্ড অফ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, বাট আমি এখানে শুধুমাত্র আইসোস্কেলিস বাট নট ইকুইল্যাটারাল এরকম একটা ট্রায়াঙ্গেল নিয়ে করছি, যাতে বোঝা যায় যে এই অ্যাঙ্গেলটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। And you know this angle is known as angle of prism. It is written as a angle of prism. তাই তো? এখন এখানে কোন একটা লাইট রে এসে পড়ছে at this point. The light ray used to emerge, বা কিভাবে যেত লাইট রেটা, এটা উইদাউট এনি ডেভিয়েশন স্ট্রেট চলে যাওয়ার কথা ছিল যদি দুটো সারফেস বা দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয় বা এখানে কোনো ইন্টারফেস না থাকে, তাই না? আমি ধরে নিচ্ছি এই বাইরের মিডিয়ার রেসপেক্টে এই মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো মি। দেন এখানে আমাকে আগে নরমাল রাখতে হবে, পারপেন্ডিকুলার এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট। দিস অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই মিডিয়ার রেসপেক্টে এই মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি ধরে নিয়েছে, দ্যাট মিন্স এই মিডিয়াটা হলো অপটিক্যালি ডেন্সার মিডিয়া। তাহলে লাইট রে ইউজ টু ডেভিয়েট টুয়ার্ডস দ্য নরমাল, নরমালের দিকে ঘুরে যাবে, নরমালের দিকে ঘুরে গেছে লাইট রে। এই পয়েন্ট দিয়েও লাইট রে সোজা চলে যেত যদি এখানে ইন্টারফেস না থাকতো। ভালো করে বোঝো। তাহলে এখানেও আমাকে আবার একটা নরমাল ড্র করতে হবে, তাই না? এখানে যে অ্যাঙ্গেলটা হবে তার থেকে এই দিকের অ্যাঙ্গেলটা বেশি হবে, তখন এটা হলো অপটিক্যালি ডেন্সার মিডিয়া, এটা রেয়ারার মিডিয়া। তাহলে লাইট রে কি হবে? It will deviate, forming angle greater than angle of incidence, তাই না? And this angle is called angle of emergence, নিষ্ক্রমণ কোণ or angle of emergence. আমি ভেতরের যে অ্যাঙ্গেল গুলো, এই অ্যাঙ্গেল গুলোর নাম দিয়ে দিই R1 and R2, ইন্টারনাল অ্যাঙ্গেল। মানে লাইটে তো রিট্রেসও করতে পারে, যে পাথ ধরে গেছে সেই পাথ ধরেই তো ফেরত আসতে পারে। দ্যাট ইজ ওয়াই ভেতরের অ্যাঙ্গেল গুলো আমি R1 আর R2 দিয়েছি। and this point is written as O. এই দুটো নরমাল যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এন্ড এটা যদি এক্সটেন্ড করে দিই, দেন লাইট রে এই পাথ ধরে যাওয়ার কথা ছিল, ইনস্টিড অফ দ্যাট এটা এই পাথ ধরে গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেয়েছো, দিস ভেরি অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে? এবারে নাম দিয়ে দাও, এটার নাম দাও পি কিউ আর এস। ও আছে এ বি সি, দিস ওয়ান ইজ ডি, দিস ওয়ান ইজ ই। আচ্ছা, এবারে দেখো আমি জেনারেলাইজড রিলেশন গুলো এক এক করে তৈরি করে নিই। ফ্রম দিস কোয়াড্রিলেটারাল, দ্যাট মিন্স এই যে এ কিউ ও আর, from AQOR, you can write down A, that means angle of prism, plus AQO plus QOR plus ORA. It is equals to 360 degree. তাই তো? এখানে AQO, this very angle, and ORA, this very angle, is 90 degree. Normal draw করেছো এই দুটো, so you can write down A plus QOR
it is equals to 180 degree, তাই না? আবার এই যে ট্রায়াঙ্গেলটা পেয়েছো, দ্যাট মিন্স QOR ফ্রম ট্রায়াঙ্গেল QOR from এখান থেকে দেখো এটা লেখা যায় R1 plus R2 plus QOR, it is equals to 180 degree, তাই না? এই দুটোকে যদি কম্পেয়ার করে নাও, কম্পেয়ার করলে লেখা যায় R1 plus R2 plus QOR equals to A plus QOR. So QOR যদি both side এ ক্যান্সেল করে দাও তাহলে কি দাঁড়াবে? R1 plus R2 equals to A. সিম্পল। বুঝতে পেরেছো? তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল, ইন্টারনাল যে অ্যাঙ্গেল গুলো ফর্ম করেছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফ্রম বোথ সাইড, হ্যাঁ, এই দুটো সামেশন সবসময় কনস্ট্যান্ট হবে। এটা মাথায় রাখার ব্যাপার আছে। না, এটা আবার আরো সহজেও প্রুফ করা যায়। হ্যাঁ, এখন টেক্সট বইগুলোতে হয়তো একটু অন্যভাবে প্রুফ করা আছে, একটু দেখে নাও, দেখো যদি সেটা কঠিন হয় তাহলে অ্যাভয়েড করে দেবে। এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ ফ্রম, এটা আরেকটা প্রসেস হিসেবে ধরে নিতে পারো। ফ্রম দিস ভেরি ট্রায়াঙ্গেল AQ, দেখতে পেয়েছো? আচ্ছা, উপরের অ্যাঙ্গেলটা কত আছে? A প্লাস AQR, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা R1 হলে only this angle will be 90 minus R1 plus, and this angle, এই অ্যাঙ্গেলটা কত লিখতে পারো? 90 minus R2, and this entire angle equals to 180 degree. ঠিক লেখা যায় তো? তাহলে A equals to কত হবে? R1 plus R2। এটাকে এইভাবেও পড়া যায়, এমনি জিওমেট্রি তো জানো, জিওমেট্রি সেভাবে এবং দেখে নিন, ঠিক আছে? কন্ট্রোভার্সিয়াল কোনো কথা না বলাই ভালো। ফার্স্ট রিলেশন আমরা পেয়ে গিয়েছি, দ্যাট ইজ A equals to R1 plus R2। আমি রিলেশনটা এখানে লিখে নিই, A equals to R1 plus R2, ফার্স্ট ওয়ান। নাও আর কি রিলেশন পেতে পারি একটু দেখো। এবারে এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো, DQR from triangle DQR, DQR ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ? এই যে ট্রায়াঙ্গেলটা, এর কেসে এক্সটার্নাল অ্যাঙ্গেল ডেল, it is equals to angle DQR plus QRD, লেখা যায় তো? নাও DQR, this very angle, এই অ্যাঙ্গেলটা যদি I হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? I হবে। This angle is only R1, তাহলে remaining angle it will be I minus R1. It can be written as I minus R1. Similarly, this angle can be written as E minus R2. So it is I plus E minus of R1 plus R2. এই ইকুয়েশনটার হেল্প নাও, কত লেখা যেতে পারে? I plus E minus A, that is I plus E equals to A plus del, it will be second relation। তাহলে এটাও আমি লিখে নিই এখানে, I plus E equals to A plus del। ঠিক আছে, দুটো রিলেশন পাওয়া গেল। তাহলে এবারে মিনিমাম ডেভিয়েশনের একটা কন্ডিশন, মিনিমাম ডেভিয়েশনের একটা কন্ডিশন বের করে নেওয়া যায়। হ্যাঁ, মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন বের করা খুব ইজি, একটু দেখে নাও, ম্যাথমেটিক্যালি করতে হবে। ইকুয়েশন ছিল কত? A equals to R1 plus R2। সো ডিফারেন্সিয়েট করে ফেলো, dr1 plus dr2, it is equals to 0। এর যদি ডিফারেন্সিয়েট করো কত হবে? it will be 0, and I plus E equals to A plus del,
এর যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ডিআই প্লাস ডি এটা ইকুয়ালস টু 0 প্লাস ফর মিনিমাম ডেভিয়েশন মিনিমামের কেসে তো ডেল মিন ইট ইজ কনস্ট্যান্ট সো এটার কেসেও 0 দ্যাট মিন্স এখান থেকে কি লিখতে পারো ডিআই ইকুয়ালস টু মাইনাস ডি আর এখানে লেখা যেতে পারে ডিআর ইকুয়ালস টু মাইনাস ডিআর তাই না বা এরকমও লিখতে পারো dr1 dr2 equals to minus 1 and did equals to minus 1 যে কোনো একটা লিখলেই হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মেও লিখতে পারো বা জেনারেলাইজডও করতে পারো এখন কিউ পয়েন্টে যদি আমি রিফ্র্যাকশন দেখি তাহলে sin i বাই sin r it is equals to mu তাই না তাহলে sin r equals to mu sin r rather r1 similarly এখানে এটা লিখতে পারো that is r পয়েন্টের ক্ষেত্রে sin e equals to mu sin r2 again differentiate করে দাও তাহলে কি হবে cos i di equals to mu cos r1 dr1 এটাকে ডিফারেন্সিয়েট করলে cos e d equals to mu cos r2 dr2 এই দুটোকে ভাগ করে দাও তাহলে কত হবে cos i by cos e equals to বা into di de equals to cos r1 by cos r2 into dr1 dr2 এখন dr1 dr2 এটাও -1 di du এটাও -1 so these two will be cancelled out both are same তাহলে cos I by cos E equals to cos R1 by cos R2 it can be written likewise cos square I by cos square E equals to cos square R1 by cos square R2 তাই না cos square R1 can be written as 1 minus sin square R1 এটাকে লেখা যেতে পারে 1 minus sin square R2 minus mu square দিয়ে গুণ করে দাও উপরে নিচে so it will be minus mu square plus mu square sin square R1 by minus mu square plus mu square sin square R2 and mu sin R1 মানে তো sin I so এটাকে এরকম লেখা যেতে পারে sin square I minus mu square by sin square E minus mu square ভালো করে দেখো তার মানে cos square I by cos square E equals to sin square I minus mu square by sin square E minus mu square এই জায়গাটা আমি আবার নতুন করে একটু লিখে নিই দেখো cos square I by cos square E equals to sin square I minus mu square by sin square E minus mu square ঠিক আছে এবারে জেনারেল কম্পোনেন্ট অফ প্রসেস মানে a by b equals to c by d হলে it can be written as it is equals to cos square I plus sin square I minus mu square by cos square E plus sin square E minus mu square দেখা যায় না cos square I plus sin square I means 1 minus mu square by নিচেও দেখো এই পার্টটা 1 তাহলে it can be written as 1 minus mu square which is nothing but 1 বোঝা গেছে তাহলে cos square I by cos square E equals to কত হলো 1 that means I equals to কত হলো E and it is the condition for minimum deviation
বুঝতে পেরেছো তো? মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স সেম হবে। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স যদি সেম হয়, মানে এই আই আর ই যদি সেম হয়, তাহলে R1 আর R2 এই দুটো তো সেম হতে হবে না? সো কন্ডিশন ফর মিনিমাম ডেভিয়েশন, it is to be written as minimum deviation will occur when R1 equals to R2 and I equals to E. বুঝতে পেরেছো তো? এই দুটোই হলো কন্ডিশন। কন্ডিশন ফর মিনিমাম ডেভিয়েশন। এবারে এটাকে আবার আরেকটু ভালো করে দেখার আছে, কন্ডিশন ফর মিনিমাম ডেভিয়েশন এই জায়গাটাও একটু ভালো করে বোঝার আছে যে এই কন্ডিশন হলে স্পেশাল কি হতে পারে। হ্যাঁ, একটু দেখে নাও তাহলে। এবারে দেখো কন্ডিশন মানে মিনিমাম ডেভিয়েশন যদি হয় তাহলে সেই কেসে স্পেশাল কি হয়। এরকম ক্রস সেকশনটা ছিল, দ্যাট মিন্স প্রিজমের মেন যে সেকশনটা নিয়ে আমরা এতক্ষণ ধরে অপারেট করেছি সেটা এরকম ছিল এবং লাইট রে এভাবে পাস করেছি জেনারেটর। আমরা এখানে নরমাল এঁকেছিলাম, এই নরমাল দুটো একটা পয়েন্টে মিট করেছে, এন্ড এই অ্যাঙ্গেল দুটো ছিল R1 আর R2, এন্ড ইন দিস কেস দিস অ্যাঙ্গেল আর সেম, এটাকে আমরা R ধরে নিচ্ছি। তাহলে এটাও R এটাও R, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল দুটো তো সেম হবে, তাই তো? এই অ্যাঙ্গেলটা যদি I হয় দেন দিস অ্যাঙ্গেল will be 90 minus a/2 and this angle will be 90 minus a/2. এটা কি অ্যাঙ্গেল অফ প্রিজম। and since this is isosceles triangle, মানে এই যে সেকশনটা নিয়েছো এটা আইসোস্কেলিস সমদ্বিবাহু, তাহলে এই অ্যাঙ্গেল দুটো তো সেম হবে, that means 90 minus a/2 এই অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা সেম, and this angle is same, that means this ray through the prism it must be parallel to the base, parallel with the base. বুঝতে পেরেছো তো? মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে যে রেটা প্রিজমের মধ্য দিয়ে যাবে সেই রেটা বেসের সঙ্গে প্যারালাল হবে, বোঝা গেছে? এন্ড এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এই দুটো সেম, ঠিক আছে? তাহলে এখান থেকে R1 equals to R2 equals to R, এই ইকুয়েশন বা এই রিলেশনটা যদি তুমি এই ইকুয়েশনে বসাও তাহলে কি পাবে ভালো করে দেখো। R1 equals to R2 equals to R, এই রিলেশনটা আমি কোথায় বসাবো? ইন দিস ভেরি রিলেশন। তাহলে R plus R equals to A, that means R কত হবে? A/2 and I plus I, E এর বদলেও তো I বসাতে পারো, I plus I equals to A plus del লেখা যেতে পারে, বাট এটা কখন লেখা যাবে? ফর মিনিমাম ডেভিয়েশন, সো I will write down is del M। তাহলে I equals to কত হবে? A plus del M/2, ঠিক আছে? মিউ equals to কত ছিল? sin I by sin R1 or sin E by sin R2, তার বদলে আমি এটা লিখতে পারি only sin I by sin R। কেন না? I আর E সেম হয়ে গেছে, R1 R2 সেম হয়ে গেছে, আমি R1 R2 দুটোকেই R হিসেবে ধরে নিয়েছি। it can be written as sin A plus del M/2 by sin A/2। এই যে রিলেশনটা, এই রিলেশনটা আমাদের খুব কাজে লাগে, ঠিক আছে? এটা মিনিমাম ডেভিয়েশনের হেল্প নিয়ে কোনো একটা প্রিজমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করার একটা ইকুয়েশন, এটা রিলেশন, ঠিক আছে? তাহলে প্রিজমের বেসিক জায়গাগুলো শেষ হয়ে গেল। একদম কি শেষ হলো? প্রিজম দিয়ে আমি আর কোথাও কাজে লাগাতে পারি? প্রিজম কোথাও কাজে লাগানো যায় কিনা, হ্যাঁ দেখা যাক, একটু দেখি। এবার প্রিজমের অনেক লিমিটিং ফ্যাক্টরস আছে, দ্যাট মিন্স আমি যদি
কোনো লাইট রে না পেতে চাই প্রিজম থেকে, তাহলে প্রিজমের ইনসিডেন্ট অ্যাঙ্গেলের লিমিটিং ভ্যালু কত হবে, বা ধরো অ্যাঙ্গেল অফ প্রিজমের লিমিটিং ভ্যালু কত হবে, সেগুলো তো বেসিক জায়গাগুলো একটু দেখলেই হয়ে যাবে। আমি একটা প্রিজমের সহজ জিনিস, বেশ ইন্টারেস্টিং জিনিস একটা বলি, সেটা হলো যে যদি এখানে ওই যে আগে যেরকম বলেছিলাম অ্যাঙ্গেলটা খুব ছোট হলে অনেক ঝামেলা তৈরি হয়ে যায়, তাই না? এখানে যদি অ্যাঙ্গেলটা ছোট হয় তাহলে কি হয়, একটু বিষয়টা ইন্টারেস্টিং, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, I plus E it was equals to A plus del, তাই না? এটা রিলেশন ছিল তো। এখন যদি প্রিজমের যে অ্যাঙ্গেল অফ প্রিজম এই এ, এটা যদি খুব ছোট হয়, দ্যাট মিন্স R1 প্লাস R2 ইকুয়ালস টু এ, এর মধ্যে এ যদি খুব ছোট হয় তাহলে R1 and R2 both must be very small। কি হতে হবে তো, R1 and R2 দুজনকেই ছোট হতে হবে। R1 এর করেসপন্ডিং অ্যাঙ্গেল ছিল I, আর R2 এর করেসপন্ডিং অ্যাঙ্গেল ছিল E, তাহলে I আর E এই দুজনকেও খুব ছোট হতে হবে, it must be very small। আবার sin I by sin R1 it was equals to mu, that means I by R1 equals to mu লেখা যেতে পারে। আমরা আগেই শিখেছি যে অ্যাঙ্গেল যদি খুব ছোট হয় তাহলে instead of sin I you can use I if I is measured in radian also, that is I equals to কত হবে, mu R1, and E equals to কত লেখা যেতে পারে, mu R2। দ্যাট মিন্স আমি যদি এখানে ওই ভ্যালুগুলো বসাই তাহলে কি হবে, I প্লাস E, ইট ওয়াজ নট del n, del n যদি হয় তাহলে তো E আর I সেম হবে। I প্লাস E ইকুয়ালস টু A প্লাস del, এই ইকুয়েশনটাতেই আমি যদি বসাই তাহলে দেখো I এর জায়গায় কত লিখবো, মিউ R1 প্লাস মিউ R2, এটাকে একটু সরিয়ে লিখি A প্লাস del, এই ইকুয়েশনটাই লিখেছি, ইকুয়ালস টু A প্লাস del, that means mu into R1 plus R2 equals to A plus del, that means mu A equals to A plus del, that means del equals to A multiplied by mu minus 1। এটা একটা ইন্টারেস্টিং তথ্য পাওয়া গেল, সেটা হলো যদি খুব থিন প্রিজম হয় তার কেসে ডেভিয়েশনটা কনস্ট্যান্ট, থিন প্রিজমের ডেভিয়েশন কনস্ট্যান্ট। গ্রাফিক্যালি যদি ভাবো, ধরো একটা যদি থিক প্রিজম যে কোনো বা যে কোনো প্রিজমের ক্ষেত্রে এদিকে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মেজার করা হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এন্ড টুয়ার্ডস দিস যদি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মেজার করা হয়, তাহলে তার গ্রাফ লুকস লাইক দিস, এরকম একটা গ্রাফ তৈরি, ঠিক আছে? ইট ইজ মিনিমাম ডেভিয়েশন del n, and it occurs at I equals to E or R1 equals to R2। এই কন্ডিশনে মিনিমাম ডেভিয়েশন হয়, তাই তো? বাট থিন প্রিজমের কেসে, ফর থিন প্রিজম এদিকে I, এদিকে যদি তুমি del লেখো, then it will be merely constant। বুঝতে পেরেছো তো? মানে কতটা ডেভিয়েশন হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে না, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর। এটার একটা মজার অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা একটু দেখে। ধরো এরকম একটা প্রিজম, মানে আমি বেসিক্যালি একটা প্রিজমের যে ছবিগুলো এঁকেছি, আমি একটা ছোট্ট প্রিজম, এখানে ধরো বেসের সঙ্গে প্যারালাল লাইট রে, এরকম কোন একটা লাইট রে গিয়ে পড়েছে, ইট উইল বি ডেভিয়েটেড, তাই না? যদি এরকম না হয় প্রিজমটা এরকম ইনভার্টেড হতো, উল্টো প্রিজম, তাহলে কি হতো, এটা কম্পারেটিভলি যেটা বেস তার দিকে ডেভিয়েটেড হতো, তাই তো? যদি ধরো এরকম কোন সেকশন থাকে এরকম দেখতে, টোটাল প্রিজম তার মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছো, এরকম কোন যদি সেকশন হতো তাহলে সে কেসেও ডেভিয়েশন হতো লার্জার বেসের দিকে। এরকম যদি কোন সেকশন থাকে
এরকম করে, এখানে কি হতো, এইভাবে লাইট রে পড়লে স্ট্রেট বেরিয়ে যেত। যদি ধরো এরকম কোন সেকশন থাকতো, এখানে যদি কোনো লাইট রে পড়তো, এই লার্জার বেসের দিকে ডেভিয়েটেড হতো সিম্পলি, তাই তো? সব কেসেই লার্জার বেসের দিকে ডেভিয়েটেড হতো। তাহলে আমি যদি এগুলো অ্যাড করি, এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, হ্যাঁ, আমি যদি 1 তারপরে 5 লিখি, 1 then 5 then 4 then 3, এই 1 এর কেসে ডেভিয়েশন কোন দিকে হতো? টুয়ার্ডস দ্য লার্জার, এর কেসে টুয়ার্ডস দ্য লার্জার বেস, এর কেসে আনডেভিয়েটেড, এর কেসে টুয়ার্ডস দ্য লার্জার বেস, এর কেসেও টুয়ার্ডস দ্য বেস। তাহলে লাইটে একটা পয়েন্টে ইমার্জ করতে পারতো, বুঝতে পেরেছো? আমি যদি এগুলোকে অ্যাড করে দিই, তাহলে ইট লুকস লাইক এ লেন্স। মানে তুমি ক্রস সেকশন অফ এনি লেন্স ইট ক্যান বি অ্যাজিউমড অ্যাজ সামেশন অফ সেভারাল প্রিজমস। মানে কার্ভ সারফেসে পড়াবো অসুবিধা নেই, আমি প্রিজমের কোন জায়গাটার হেল্প লাগে সেটা একটু বুঝে। দেখো এখানে আমি যদি ডেভিয়েশনের কথা ভাবি, ডেভিয়েশনের কেসে থিন প্রিজম যদি হয় তাহলে ডেভিয়েশন কনস্ট্যান্ট, থিক প্রিজম হলে ডেভিয়েশন কি হবে? থিক প্রিজমের কেসে ডেভিয়েশন কি হবে? ইট উইল বি ভেরিয়েবল, তাই না? কোথায় ডেভিয়েশন মিনিমাম হবে? যদি প্যারালাল লাইট রে গিয়ে পড়ে, বেসের সঙ্গে প্যারালাল লাইট রে গিয়ে পড়েছে, সেক্ষেত্রে ডেভিয়েশনটা মিনিমাম। তাহলে দেখা যাক, ধরো এরকম একটা থিন লেন্স আছে, আমি লাইট কালার ইউজ করি তাহলে সুবিধা হবে। ধরো এরকম একটা থিন লেন্স আছে, থিন প্রিজম। তাহলে থিন প্রিজমে একদম এখানে কোনো প্যারালাল লাইট রে গিয়ে ইনসিডেন্টেড হয়েছে, তাহলে কি হবে? লাইট রে গুলো কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে, and you know it is called focus। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ধরো এরকম কোনো প্যারালাল লাইট রে গিয়ে পড়েছে, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো আলাদা হবে, তাহলে এগুলো কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে, কোন একটা পয়েন্টে গিয়ে মিট করবে। এন্ড ইউ নো দিস, যে এই যে পয়েন্টগুলোতে প্যারালাল লাইট রে, মিউচুয়ালি প্যারালাল লাইট রে মিট করে, সেগুলো এক একটা ফোকাস পাওয়া যায়। এন্ড দ্যাট দোজ ফোকাস, এই যে ফোকাস গুলো আছে, এই ফোকাস গুলো সবসময় একটা প্লেনে থাকে, তাই না? দিস প্লেন ইজ কল্ড ফোকাল প্লেন। তাই না? এবারে যদি লেন্সটা এরকম স্লিম না হয়ে একটু থিক হয়, তাহলে কি হবে? আমি একটা থিক লেন্স আছে, ধরো এরকম থিক একটা লেন্স আছে, তাহলে কি হবে? ধরো এই কেসে এরকম প্যারালাল লাইট রে, সেটা কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করেছে, and it is minimum deviation। অন্য কোন প্যারালাল লাইট রে, those are mutually parallel, not parallel to its principal axis, তারা কি হবে? তারাও কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে, বাট ইন দিস কেস এখানে ডেভিয়েশনটার মিনিমাম হবে না, অর্থাৎ ডেভিয়েশন তার থেকে বেশি হবে। বেশি যদি ডেভিয়েটেড হয় তাহলে লাইট রে আগে মিট করে যাবে, লেন্সের কাজই তো ডেভিয়েট করা, তাহলে যে বেশি ডেভিয়েট করবে তার কেসে অনেক আগে লাইট রে মিট করে যাবে, অর্থাৎ ইনস্টেড অফ মিটিং এট দিস পয়েন্ট, লাইট রে আগে কোথাও মিট করে যাবে। ধরো এরকম কোনো পয়েন্টে লাইট রে গুলো মিট করে যাবে,
কখন? যদি এটা প্যারাক্সিয়াল না হয়, মানে অ্যাক্সিসের প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল না, তাই না? তাহলে কি হবে সমস্যাটা যেটা দাঁড়ালো সেটা হলো যে এখন এই ফোকাল প্লেনটা, আগে যেটা 2D ছিল, এখন এই ফোকাল প্লেনটা এরকম বেঁকে যাবে। ইট উইল বি এ ফোকাল প্লেন, বাট ফোকাল প্লেনটা এখন এরকম বেঁকে গেছে। বুঝতে পেরেছো? ফোকাল প্লেনটা শুধু 2D ফ্রেমে থাকবে না, ইট উইল বি শেপ লাইক এ পেট্রি ডিশের মতন স্ফেরিক্যাল পার্ট হবে। এটা ডিপেন্ড করছে লেন্সটা থিক না থিন। ঠিক আছে? এরকম ফোকাল প্লেন তোমাদের বায়োলজিতে কাজে লাগতে পারে। দেখো, এরকম একটা ফোকাল প্লেন তোমরা বায়োলজিতে কোথাও পড়েছো বোধ হয়, মনে পড়ছে? বায়োলজিতে এখানে ঠিক হয় না, এটা আর একটু দূরে হয়। এরকম একটা ফোকাল প্লেন কোথাও চেনা চেনা লাগছে। And ciliary muscles, suspensory ligaments, iris, মনে পড়ছে? পড়ছে? আচ্ছা, কোয়েশ্চেন সেটা হলো যে রেটিনাল প্লেনটা স্ফেরিক্যাল কেন? কি অ্যান্সার হবে? বুঝতে পেরেছো তো? কোন জিনিস কোথায় কাজে লাগবে কেউ জানে না। বেসিকটা ক্লিয়ার করতে হবে, বেসিক ক্লিয়ার করলে দেখবে অনেক জায়গা পরিষ্কার হবে। করতে থাকো, অঙ্ক করতে থাকো। পরের দিন বা এর পরের লেকচারে আমরা রিফ্র্যাকশন আর স্ফেরিক্যাল সারফেস করে নেবো।